একটা সময় ছিল যখন ডাব্লিউডাব্লিউই সুপারস্টাররা তাদের ক্যারেক্টার বা কেফেবকে কোনোভাবেই ব্রেক করতো না, সেই বিষয়ে খুব সতর্ক থাকতো যে কোনোভাবে যেন তাদের ক্যারেক্টার ব্রেক না হয়ে যায়। কিন্তু আজ এই আধুনিক যুগে দাঁড়িয়ে ডাব্লিউডাব্লিউই তাদের সুপারস্টারের ক্যারেক্টার বা কেফেবের 12টা বাজিয়ে নেটফ্লিক্সে একটা নতুন ডকুমেন্টারি নিয়ে এসেছে, যার নাম হচ্ছে ডাব্লিউডাব্লিউই আনরিয়েল, যেইখানে আমরা ডাব্লিউডাব্লিউইর ব্যাক স্টেজের বিভিন্ন কথা জানতে পারি আর অনেক রহস্যও জানতে পারি যে ব্যাক স্টেজে কীভাবে কাজ হয়। তো এই ডাব্লিউডাব্লিউই আনরিয়েলের টোটাল 5খানা এপিসোড আছে। তো আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই আনরিয়েল নিয়ে আমি ভিডিও বানাবো কি বানাবো না, তো তোমাদের মধ্যে বেশিরভাগই এটাই বলেছে যে হ্যাঁ, আমার আনরিয়েল নিয়ে ভিডিও বানানো উচিত। তো তাই আমি এই সিরিজটা শুরু করলাম, যেখানে এই ভিডিওতে আমি এপিসোড 1 দ্য নিউ এরার কথা বলবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কিন্তু একটা কথা বলে দিই, এই ভিডিওগুলো বানাতে একটু কষ্ট বেশি করতে হয়, তাই আমি একটা লাইক এম রাখবো। আর আমার এই ভিডিওর লাইক এম হচ্ছে 1500 লাইক, আর যত তাড়াতাড়ি তোমরা 1500 লাইক কমপ্লিট করবে নেক্সট এপিসোডও তত তাড়াতাড়ি চলে আসবে। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি এই সিরিজটাকে তোমরা এনজয় করবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. শুরুতেই আমরা ট্রিপল এইচকে দেখতে পাই, যেখানে ট্রিপল এইচ নিজের পরিচয় দেয় আর জানায় যে তার আসল নাম হলো পল লেভেক্স, কিন্তু তাকে এই নামে কেউই ডাকে না। কিছু বছর আগে থেকে সবাই তাকে এই নামে ডাকতে শুরু করেছে, কিন্তু তার আগে সবাই তাকে ট্রিপল এইচ, হান্টার, এইচ, ট্রিপস এইসব নামেই ডাকতো। আর আজ থেকে 32 বছর আগে হয়তো কেউ এটা কল্পনাই করতে পারতো না যে ডাব্লিউডাব্লিউই সুপারস্টাররা তাদের ক্যারেক্টারের বাইরে আসবে, কিন্তু এখন সময় পাল্টেছে। আর ট্রিপল এইচের মতে যারা ডাব্লিউডাব্লিউইর ফ্যান না, তারা হয়তো এটা ভাবতে পারে যে ডাব্লিউডাব্লিউই হলো শুধু দুটো মানুষের সাজানো লড়াই, কিন্তু আসলে ডাব্লিউডাব্লিউইর বিজনেসটা আরও বেশি জটিল কারো বুঝে ওঠার পক্ষে। কারণ ট্রিপল এইচের মতে এইটা হলো একটা ক্যালকুলেটেড কোঅর্ডিনেটেড প্রোডাকশন, যেটাকে তাদের করতে হয় সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন। আর এই গল্পের কোনো শেষ হয় না, এই গল্প চলতেই থাকে। আর তারপর ট্রিপল এইচ বলে যে এখন আমরা একটা নতুন এরায় পা দিতে চলেছি, তাই এখন আমাদের অনেক কিছু ফিগার আউট করতে হবে। আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এখন তার রিটায়ারমেন্ট ট্যুরের জন্য ফিরে আসতে চলেছে, মানে এখানে জন সিনার কথা বলা হয়। আর আরও কিছু ইনক্রেডিবল অ্যাথলিটস আছে যারা কিনা এখন তাদের কেরিয়ারের প্রাইমে আছে। তাছাড়াও কিছু নতুন জেনারেশনের সুপারস্টাররা আছে যারা কিনা ফিউচার হিসেবে স্টেপ আপ করার জন্য তৈরি হচ্ছে। সবাই এখানে নিজেদের একটা স্পট চায়, কিন্তু সবাই সেটা হয়তো পায় না। এটা একটা পাজলের মতো যার পিসগুলো সবসময় মুভ করে চলেছে, মানে সেটা স্থির নয়। আর এইবার আমরা তোমাদেরকে পর্দার পেছনে নিয়ে যেতে চলেছি, মানে আমরা পর্দা সরাতে চলেছি। আর তোমরা এমন কিছু দেখতে চলেছো যা তোমরা এর আগে কখনো দেখোনি। এই প্রথমবার তোমরা দেখতে চলেছো যে কিভাবে একটা গল্পকে তৈরি করা হয়, আর সেটাও তোমাদের চোখের সামনে। আর এইভাবেই ট্রিপল এইচের এই কথাটার সাথে শুরু হয় ডাব্লিউডাব্লিউই আনরিয়েলের প্রথম এপিসোড নিউ এরা। এপিসোডের শুরুতেই আমরা চলে যাই জর্জিয়াতে, যেখানে আছে কোডি রোডসের বাড়ি। আর আমরা দেখতে পাই কোডি রোডসের বউ ব্র্যান্ডি রোডস আর কোডি রোডসের মেয়ে তার সাথে ক্রিসমাসের ডেকোরেশন করছে, যেখানে কোডি রোডস নিজের পরিচয় দেয় আর কোডি রোডস এটা জানায় যে তার আসল নাম হচ্ছে কোডি রানেলস আর তার ইনরিং নেম হচ্ছে কোডি রোডস। তার সাথে সেইটাও জানায় যে তার মেয়ে মনে করে যে কোডি রোডস হলো একটা প্রফেশনাল ডান্সার, মানে তার বাবা যেটা করে সেটা হলো প্রফেশনাল ডান্সিং। আর তাই তার মেয়ে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি নাচ করবে আজকে রিংয়ে গিয়ে? আর কোডি রোডস বলে, এতে আমার কোনো সমস্যা নেই, কারণ কেউ যদি তাকে জিজ্ঞাসা করে যে তার বাবা কি করে রুজি রোজগারের জন্য, তখন সে হয়তো বলতে পারে যে আমার বাবা একজন ড্যান্সার। তো এটাই তার মেয়ের ধারণা যে কোডি রোডস রিংয়ে গিয়ে যেটা করে সেটা হলো প্রফেশনাল ডান্সিং। কিন্তু তারপর সে বলে যে সে এখন হলো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, আর এইটা হলো ডাব্লিউডাব্লিউর সবথেকে বড় পজিশন। আর তারপর আমরা দেখতে পাই ট্রিপল এইচকে, যেখানে ট্রিপল এইচ বলে যে কোডি রোডস হলো এখনকার যুগে একটা পিওর বেবি ফেসের ডেফিনেশন। এই যুগে দাঁড়িয়ে হয়তো হিল হওয়া সহজ, কারণ লোকেদের নামে দুটো ফালতু কথা বললেই হিল হয়ে যাওয়া যায়, কিন্তু একটা বেবি ফেস হওয়া আর লোকেদের ভালোবাসা পাওয়া প্রচুর কঠিন। সবার কাছে সেটা প্রেডিক্টেবল হতে শুরু করে, কারণ যখন তুমি সব ম্যাচ জিততে শুরু করো, সব কিছু পেতে শুরু করো, তখন একটা পয়েন্টে এসে সবাই সেটাকে প্রেডিক্ট করে নিতে শুরু করে, আর সবার কাছে সেটা প্রেডিক্টেবল হয়ে যায়। কিন্তু তারপরে তুমি নিজেকে কিভাবে ধরে রাখবে আর কিভাবে নিজেকে বোরিং হওয়া থেকে আটকাবে সেটা তোমার ব্যাপার। আর তারপর এইটা নিয়ে কোডি রোডসকেও কিছুটা কনসার্ন দেখা যায়, কারণ কোডি রোডস বলে যে এখন তো সব কিছু ঠিকঠাক চলছে, আমি বেবি ফেস আছি, আর যতদিন এটা সম্ভব ততদিন আমি এটা করব, কিন্তু আমরা কি সবসময় এটাকে মেনটেন করতে পারবো? তখন ট্রিপল এইচ জানায় যে সেটা আমাদের দায়িত্ব, সেটা আমাদের কাজ।
আমরা তোমাকে কিভাবে চালাবো সেটা আমাদের ডিউটি। মানে বেসিক্যালি এখানে কোডি রোডসকে চিন্তিত দেখা যায় এই কথাটা ভেবে যে এখন তো সে বেবি ফেস আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন তার এই ক্যারেক্টারটার প্রতি মানুষ বোর হতে শুরু করে দেবে তখন তারপর কোডি রোডসের কী হবে, বা তারপর কোডি রোডস তার ক্যারেক্টারে কী কী চেঞ্জ করতে পারে। তো ট্রিপল এইচ তাকে আশ্বাস দিয়েছে যে ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউই টিম সেটা দেখে নেবে। তো তারপর আমরা দেখতে পাই কোডি রোডসের বউ ব্র্যান্ডি রোডস বলে যে একজন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হওয়া আর একজন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, আর একজন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়া আরও বেশি কঠিন কাজ, আর এটা আরও বেশি বড় দায়িত্ব। আর কোডি রোডস বলে যে যখন কেউ বলে আমি হলাম কোম্পানির নেক্সট ফেস, তো তখন আমার ভয় লাগে, কারণ আমার মনে হয় যে আমি এটা হতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু আমি কি এটা হতে পারবো সাকসেসফুলি। এরপর আমরা স্ট্যামফোর্ডে ডাব্লিউডাব্লিউ হেডকোয়ার্টার্সের একটা ঝলক দেখতে পাই, আর দিনটা ছিল জানুয়ারি 6, যেদিন হওয়ার কথা ছিল র অন নেটফ্লিক্সের প্রিমিয়ার। আর এই দিনটা ডাব্লিউডাব্লিউর জন্য একটা বিশাল বড় দিন ছিল। আর সেই দিন ব্যাকস্টেজে দেখানো হয়, এটা নিয়ে আলোচনা চলছে যে কোডি রোডসকে কীভাবে র নেটফ্লিক্সে ব্যবহার করা যেতে পারে, কারণ সেই দিনে কোডি রোডসের কোনো রোল ছিল না বা কোডি রোডসের জন্য কোনো প্ল্যান ছিল না, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে ব্যবহার করতে চাইছিল। কেন? কারণ ট্রিপল এইচ বলে স্টার যত বড় হবে তার স্টার পাওয়ারকে তত কাজে লাগাতে হবে, কারণ যাতে ফ্যান্সরা তাকে দেখার জন্য এক্সাইটেড থাকে, আর আমাদের এটার জন্য একটা লং টার্ম প্ল্যানিং নিয়ে চলতে হবে। তাই আমরা এই যে ডাব্লিউডাব্লিউর সময়কাল এইটাকে কিছু সিজনে ভাগ করে নিয়েছি, আর এই বছরে সেই সিজনটা শুরু হতে চলেছে র অন নেটফ্লিক্সের প্রিমিয়ার দিয়ে। দেন প্রত্যেক সপ্তাহে দুটো করে শো, যেটা হচ্ছে র আর স্ম্যাকডাউন, আর তার মাঝখানে পড়বে রয়্যাল রাম্বল, যেখান দিয়ে শুরু হবে রোড টু রাসেলমেনিয়া, আর সেই রোড টু রাসেলমেনিয়ার মাঝে পড়বে এলিমিনেশন চেম্বার, অ্যান্ড দেন সবার শেষে পড়বে রাসেলমেনিয়া, যেটা হবে 2 রাতের। মানে বলা যেতে পারে এটা ডাব্লিউডাব্লিউর জন্য ডাব্লিউডাব্লিউ সুপার বোল, মানে ডাব্লিউডাব্লিউর সব থেকে বড় শো। আর প্রত্যেকটা বড় শোকে বড় সুপারস্টারদের অ্যারাউন্ডে বিল্ড করা হয়। আর এই বছরের রাসেলমেনিয়ার মেন অ্যাট্রাকশন হতো কোডি রোডস ভার্সেস জন সিনার বিগেস্ট স্টোরি লাইন, কারণ কোডি রোডস অলরেডি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ছিল, আর জন সিনা তার রিটায়ারমেন্ট ট্যুরের জন্য ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছিল। তো এরপর আমরা জন সিনার কাছে চলে যাই, যেখানে জন সিনা সবার প্রথমে নিজের পরিচয় দেয়, আর আমরা জানতে পারি জন সিনার আসল নামই হলো জন সিনা। আর তারপর সে বলে যে রেসলিং তার কাছে সব কিছু, রেসলিং তার কাছে হবির মতো, রেসলিংকে সে ভালোবাসে, আর এটার জন্য সবথেকে ভালো ব্যাপার হলো যে সে টাকা পায়, কিন্তু সে যদি টাকা নাও পেতো রেসলিংকে সে ফ্রিতেও করে দিত। কিন্তু সমস্যা হলো একটাই, যে এখন আর তার শরীর তার সাথ দিচ্ছে না, মানে রেসলিং করার জন্য তার শরীর আর তার সাথে নেই এই মুহূর্তে। মানে এই কথাটার মাধ্যমে বেসিক্যালি জন সিনা আমাদের এটাই মনে করিয়ে দিতে চাইলো যে অ্যাকচুয়ালি জন সিনার সময় ডাব্লিউডাব্লিউতে এবার ফুরিয়ে আসছে। যাই হোক না কেন, এরপর আবার আমরা চলে যাই র অন নেটফ্লিক্সের ব্যাক স্টেজে, যেখানে আমরা দেখতে পাই যে কোডি রোডস চাইছে র অন নেটফ্লিক্সের প্রিমিয়ারের একটা পার্ট হতে, আর সেই কারণে কোডি রোডস ডাব্লিউডাব্লিউর সামনে একটা আইডিয়াও পিচ করে যে জন সিনা যখন তার রিটার্ন করে তার প্রোমো কার্ড করবে, তখন কিছু হিল সুপারস্টার জন সিনাকে ঘিরে ধরবে আর তাকে অ্যাটাক করতে যাবে, আর সেই সময় কোডি রোডস গিয়ে জন সিনাকে বাঁচাবে। তো ডাব্লিউডাব্লিউ তার এই কথাটাকে শোনে, আর তারপর তারা এটা নিয়ে আলোচনা করে, কিন্তু সমস্যা ছিল একটাই, যে সেই সময় ডাব্লিউডাব্লিউর কাছে পর্যাপ্ত পরিমাণে হিল সুপারস্টার ছিল না, মানে প্রায় 12-13 জন হিলের মতো তাদের কাছে ছিল না। যারা ছিল তাদের সবারই নিজেদের স্টোরি লাইন চলছিল, আর ডাব্লিউডাব্লিউ চায়নি তাদেরকে জন সিনা স্টোরি লাইনের মধ্যে ইনসার্ট করতে, আর এই কারণে এই প্ল্যানটাকে এক্সিকিউট করা যায় না। তার সাথে ট্রিপল এইচ এটাও বলে যে জন সিনা প্রায় 1 বছর পর ডাব্লিউডাব্লিউতে ফিরছে, সে তার রিটায়ারমেন্ট ট্যুরের জন্য আসছে, এই মোমেন্টটা জন সিনার, তাই জন সিনার এই মোমেন্টে সে আর অন্য কাউকে ঢোকাতে চাইছে না। সে কোডি রোডসের পয়েন্ট অফ ভিউ বুঝতে পারছে, কোডি রোডস চাইছে এই শোয়ের পার্ট হতে, কিন্তু এইভাবে সে জন সিনার মোমেন্টটাকেও নষ্ট করতে চায় না, আর সেই কারণে কোডি রোডসের এই কথাটা রাখা ডাব্লিউডাব্লিউর পক্ষে সম্ভব হয় না। তো আমরা দেখতে পাই জন সিনা বলে যে আমরা স্ক্রিপ্ট লিখতে পারি, আমরা কোরিওগ্রাফ করতে পারি, কিন্তু যখন অডিয়েন্সের সামনে আমরা যাই তখন যদি আমরা অডিয়েন্সের সামনে ঠিকঠাক মতো পারফর্ম না করতে পারি, তাহলে অডিয়েন্স আমাদের ছাড়বে না, অডিয়েন্স আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। আর এই কারণে প্রত্যেকটা পারফর্মারকে যখন অডিয়েন্সের সামনে গিয়ে তারা পারফর্ম করে, তখন প্রত্যেকটা মোমেন্টের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য, মানে সব সময়ের জন্য নিজেদের মধ্যে নিজেদের কাজে ইনভেস্টেড থাকতে হয়। তো এইভাবে আমরা দেখতে পাই যে ডাব্লিউডাব্লিউ আমাদের র অন নেটফ্লিক্সের স্ক্রিপ্টটাকে দেখায়, যে স্ক্রিপ্টে আমরা দেখতে পাই আমরা যা যা দেখেছিলাম র অন নেটফ্লিক্সে সেগুলোই পরপর লেখা ছিল, কিন্তু কিছু জিনিস পাল্টেও ছিল। যেমন আমরা দেখতে পাই এই স্ক্রিপ্টের নিচে লেখা ছিল যে আন্ডারটেকারের একটা ইনরিং প্রোমো কাট করার কথা ছিল, কিন্তু হয়তো সময়ের অভাবে সেটাকে ডাব্লিউডাব্লিউকে চেঞ্জ করতে হয়।
এরপর আমরা চলে যাই ফ্লোরিডাতে, যেখানে আছে রিয়া রিপ্লির অফিস। আর এইখানে আমরা কিছু ক্রিপি জিনিসপত্র দেখতে পাই, যেমন একটা দুমুখো হাঁসের বাচ্চা, একটা অক্টোপাস, একটা ব্যাট, ক্রোকোডাইল। এইসব জিনিসকে রিয়া রিপ্লি, মানে এইসব ক্রিপি জিনিসপত্রকে রিয়া রিপ্লি তার অফিসে রেখেছে। আর এগুলো রিয়া রিপ্লির একটা শখ বলা যেতে পারে, মানে এরকম ক্রিপি জিনিসপত্র কালেক্ট করা। আর তারপর রিয়া রিপ্লি নিজের পরিচয় দেয় আর বলে যে তার বাস্তব লাইফের সাথে রিয়া রিপ্লি ক্যারেক্টারের কী তফাৎ। সে বলে রিয়া রিপ্লি ক্যারেক্টারটা হলো 10x ভার্সন অফ হার সেলফ। রিয়া রিপ্লি ক্যারেক্টারটা হলো ক্রেজি, স্কিয়ারি, কেওটিক। মানে বেসিক্যালি যেই সব কাজ সে তার বাস্তব জীবনে করতে চায় কিন্তু করতে পারে না, সেই সব কাজই সে রিয়া রিপ্লি ক্যারেক্টারের মাধ্যমে ফুলফিল করে। আর যখন রিয়া রিপ্লির এন্ট্রেন্স মিউজিক বেজে ওঠে তখন সে পুরোপুরি তার ক্যারেক্টারে থাকে, আর তারপর সে পুরোপুরি রিয়া রিপ্লি মোডেই চলে যায়। আর সে বলে যে লিভ মর্গানের সাথে তার প্রায় 3 বছর ধরে ফিউড হচ্ছিল। ওইদিকে ডমিনিকের সাথেও তার স্টোরি লাইন শুরু হয়েছিল, যেটা হয়তো প্রথম দিকে রিলেশনশিপ স্টোরি লাইন ছিল না, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই সেটা একটা রিলেশনশিপ স্টোরি লাইনই হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই স্টোরি লাইনে লিভ মর্গান নিজের পার্ট প্লে করে, যেখানে লিভ মর্গানের কাজ ছিল ডমিনিককে রিয়া রিপ্লির থেকে চুরি করে নেওয়া, যেটা সে সাকসেসফুলও হয়। আর এইভাবে ডমিনিক সামার স্ল্যামে রিয়া রিপ্লিকে হারিয়ে দিয়ে লিভ মর্গানকে সাহায্য করেছিল, যাতে লিভ মর্গান ব্র্যান্ড নিউ ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো এইভাবে আমরা দেখতে পাই যে লিভ মর্গান আর রিয়া রিপ্লির ফিউডটা কন্টিনিউ হয়। আর এই যে নেটফ্লিক্সে যে রিয়া রিপ্লি আর লিভ মর্গানের ম্যাচটা হওয়ার কথা ছিল, সেটাই ছিল এদের মধ্যে ফাইনাল ম্যাচ। আর এই স্টোরি লাইনটা বিল্ড আপ করার সময় আমরা একটা ঘটনা দেখতে পাই, যেখানে আমরা ব্যাক স্টেজে দেখতে পাই যে ট্রিপল এইচ রিয়া রিপ্লির সাথে ডিসকাস করছে কীভাবে তারা ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখাতে চলেছে, যেখানে তারা দেখাবে যে লিভ মর্গান ব্যাক স্টেজে রিয়া রিপ্লিকে অ্যাটাক করছে। তখন রিয়া রিপ্লি ট্রিপল এইচকে জিজ্ঞাসা করে যে যখন লিভ মর্গান আমাকে অ্যাটাক করবে তখন কি আমি ফাইট ব্যাক করবো নাকি আমি শুধু মার খেয়ে যাবো। তখন ট্রিপল এইচ বলে এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর। তোমার যদি মনে হয় যে লিভ মর্গান তোমাকে হালকাভাবে মারছে আর তুমি ফাইট ব্যাক করতে পারবে, তাহলে তুমি ফাইট ব্যাক করো। আর যদি মনে হয় যে লিভ মর্গান তোমাকে অ্যাগ্রেসিভলি মারছে আর তোমার সেখানে ফাইট ব্যাক করার কথা না, তাহলে তুমি ফাইট ব্যাক করবে না। মানে এটা পুরোটাই মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। তো রিয়া রিপ্লি সেটাই রাজি হয়ে যায়। কিন্তু সেই ঘটনাটা, মানে যখন সেই ব্যাকস্টেজ সেগমেন্টটা শুটিং করার কথা ছিল, তখন ঘটে যায় একটা অ্যাক্সিডেন্ট। কথা মতো লিভ মর্গান রিয়া রিপ্লিকে ব্যাক স্টেজে অ্যাটাক করে, কিন্তু যখন লিভ মর্গান রিয়া রিপ্লিকে অ্যাটাক করতে করতে একটা দেওয়ালে ছুঁড়ে মারে, তখন বাই চান্স রিয়া রিপ্লির একটা ইনজুরি হয়ে যায়, কারণ তার যে কলার বোন ছিল সেটা তার শোল্ডার প্লেট থেকে আলাদা হয়ে যায়। মানে পাতি ভাষায় বলতে গেলে তার শোল্ডার ডিসলোকেটেড হয়ে যায়। আর সে যখন দেওয়ালের সাথে বাড়ি খায় তখনই বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়ে গেছে, কিন্তু লিভ মর্গানের পক্ষে সেটা বোঝা সম্ভব ছিল না। তো সেই কারণে লিভ মর্গান রিয়া রিপ্লির উপর অ্যাটাক কন্টিনিউ রাখে। এমনকি সব থেকে বাজে ব্যাপার হলো এইটা, যেই শোল্ডারে লিভ মর্গান অ্যাটাক করছিল সেই শোল্ডারেই রিয়া রিপ্লির ইনজুরিটা হয়েছিল। তাই রিয়া রিপ্লি সবাইকে বলছিল দয়া করে লিভ মর্গানকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাও, কারণ সেই সময় সে আর ক্যারেক্টারে ছিল না, সে ক্যারেক্টার থেকে বেরিয়ে এসেছিল আর সে অ্যাকচুয়ালি যন্ত্রণার মধ্যে ছিল। আর এইভাবেই রিয়া রিপ্লি ইনজিওর্ড হয়ে যায়। কিন্তু রিয়া রিপ্লি এটাও জানায় যে এখনও তার সেই কলার বোন তার শোল্ডার প্লেটের সাথে জয়েন্ট হয়নি, সেটা এখনও আলাদা অবস্থাতেই আছে, মানে আলাদা হয়েই আছে। আর এটাকে তার যদি জয়েন করতে হয় তাহলে তাকে সার্জারি করতে হবে, আর সার্জারি করলে একটা লম্বা টাইম অফ তাকে নিতে হতে পারে, আর সেটা সে এই মুহূর্তে নিতে চাইছে না। কিন্তু যতদিন এইভাবে চালানো যায় রিয়া রিপ্লি এইভাবেই চালাতে চাইছে, আর পরে যখন সে সময় পাবে তখন সে সার্জারি করে এটাকে রিপেয়ারও করে নেবে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা কতটা ডেডিকেটেড হয় নিজেদের কাজের প্রতি। আর ব্যাক স্টেজে আমরা দেখতে পাই এই সময় সবাই রিয়া রিপ্লিকে সাপোর্ট করছে, ট্রিপল এইচ, সিএম পাঙ্ক, এরা সবাই রিয়া রিপ্লির মনোবল বাড়াচ্ছে। স্পিকিং অফ সিএম পাঙ্ক, তারপর আমরা দেখতে পাই ডাব্লিউডাব্লিউ হেডকোয়ার্টার্সের একটা সিন, যেখানে সিএম পাঙ্ককে আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক তখন একটু ওয়ার্কআউট করছিল। তো তারপর আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক নিজের পরিচয় দেয়। সিএম পাঙ্ক তো নিজের কী কী নাম বলছিল, পাঙ্কার, কুকি মনস্টার, পেপসি ফিল, ব্ল্যাক ফিলিপ, কিন্তু সেটাও জানে যে তার আসল নাম হচ্ছে ফিল ব্রুকস। আর তারপর সে তার নিজের রেসলিং হিস্ট্রি নিয়ে কথা বলে, যে কীভাবে সে রেসলিং শুরু করেছিল, কীভাবে মানে কবে সে রেসলিং শুরু করেছিল, কীভাবে সে ডাব্লিউডাব্লিউতে এসেছিল, তারপর ডাব্লিউডাব্লিউতে তার কীভাবে তার হল অফ ফেম কেরিয়ার চলেছে, এইসব নিয়ে কথা বলে। কিন্তু বলে যে একটা জিনিস যেটা সে তার পুরো কেরিয়ারে করতে পারেনি, সেটা হচ্ছে রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করা। আর এইখানে সে একজনকে দোষারোপ করে যে যার কারণে হয়তো এটা কখনো সম্ভব হয়ে ওঠেনি, সেটা হচ্ছে ট্রিপল এইচ। আর সে এটাও জানায় যে ট্রিপল এইচের সাথে তার সম্পর্ক কখনোই ভালো ছিল না, মানে ট্রিপল এইচ আর সিএম পাঙ্কের একসাথে কখনোই বনতো না। আর তারা দুজনকে বিশ্বাসও করতো না, যেমন ট্রিপল এইচ সিএম পাঙ্ককে বিশ্বাস করতো না, তেমন সিএম পাঙ্কও ট্রিপল এইচকে বিশ্বাস করতো না। আর আরও একটা বড় ব্যাপার হলো এইটা, যে তারা হয়তো তাদের কেরিয়ারে একসাথেই চলছিল, কিন্তু ট্রিপল এইচ ধীরে ধীরে ডাব্লিউডাব্লিউর অফিসের পার্ট হয়ে যাচ্ছিল, মানে ক্রিয়েটিভ কন্ট্রোল তার কাছে ধীরে ধীরে চলে আসছিল। আর সিএম পাঙ্কের সাথে তার মতের মিল কখনোই হতো না। সিএম পাঙ্ক ভাবতো যে ট্রিপল এইচ তার কাছ থেকে তার সব অপরচুনিটিগুলো কেড়ে নিচ্ছে। আর সিএম পাঙ্ককে বছরের প্রত্যেকটা দিনই প্রায় কাজ করতে হতো, আর সিএম পাঙ্ক এর ফলে ক্লান্ত হয়ে পড়ে। আর
তারপর আসে ফাইনালি সেই দিন মানে জুন 27, 2011, যেদিন সিএম পাঙ্ক তার পাইপ বোম প্রোমোটা কাট করে, যেটা খুবই পপুলার প্রোমো। আর সিএম পাঙ্ক বলে এই প্রোমোতে সে যে কথাগুলো বলেছিল সেগুলো ছিল 100% ফ্যাক্ট। আর লাস্টে আমরা দেখতে পাই মাইকেল হেইজ বলে যে অ্যাকচুয়ালি এই কথাগুলো বলছিল ফিল ব্রুকস সিএম পাঙ্কের মাধ্যমে। ফিল ব্রুকস মানে সিএম পাঙ্কের অরিজিনাল ক্যারেক্টার, মানে অরিজিনাল নাম। বলে এই কথাগুলো ফিল ব্রুকসের মনে ছিল, যেই কথাগুলো ফিল ব্রুকস সিএম পাঙ্কের মাধ্যমে মানে সিএম পাঙ্কের ক্যারেক্টারের মাধ্যমে বলছিল। আর তারপর সিএম পাঙ্ক একটা পয়েন্টে গিয়ে এটা মনে করে যে অ্যাকচুয়ালি সে আর পারছে না, আর এখন যদি সে ডাব্লিউডাব্লিউ ছেড়ে না দেয় তাহলে সে হয়তো মরে যাওয়া অবধি ডাব্লিউডাব্লিউতেই তাকে কাজ করে যেতে হবে। আর এই ব্যাপারটার পরেই সে ডাব্লিউডাব্লিউ ছেড়ে দেয়। আর তার এই যে একটা মানসিক চাপ, সেখান থেকে হিল হতে তার প্রায় 10 বছর সময় লেগে যায়। এর মাঝখানে আমরা দেখতে পাই ট্রিপল এইচকে, যেখানে ট্রিপল এইচ বলে যে অ্যাকচুয়ালি সিএম পাঙ্কের সাথে ট্রিপল এইচের কখনোই বনতো না, আর তারা দুজনকে বিশ্বাস করতো না। এমনকি যেই দিন সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গেছিলো, তারপর ট্রিপল এইচ মানে তার 1 বছর পর ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউ টিম তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, যেখানে ট্রিপল এইচের সাথেও সিএম পাঙ্কের ফোনে কথা হয়েছিল। কিন্তু সেখানেও ট্রিপল এইচের মনে হয় যে না, সিএম পাঙ্ক এখনও বদলায়নি, সে এখনও আগের মতনই আছে, আর তাকে তার ক্যারেক্টার বদলাতে হবে, তাকে তার ব্যবহার বদলাতে হবে। কিন্তু লাস্ট টাইম যখন সিএম পাঙ্কের সাথে ট্রিপল এইচের কথা হয়, তখন আরও অনেক বছর কেটে গেছিলো, আর তখন ট্রিপল এইচের মনে হয়েছিল যে না, সে নিজেও বদলেছে, এমনকি সিএম পাঙ্কও এবার বদলে গেছে, তার ব্যবহারে বদল এসেছে, সে নিজেও অনেকটা চেঞ্জ হয়েছে। আর এই কারণে নভেম্বর 25, 2023 আমরা দেখতে পাই সার্ভাইভার সিরিজের শেষে সিএম পাঙ্ক ফাইনালি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসে আফটার আ লং 10 ইয়ার্স গ্যাপ, মানে 10 বছর পর সিএম পাঙ্ক আবার ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করে। আর এরপর আমরা ব্যাকস্টেজ একটা মোমেন্ট দেখতে পাই, যেখানে ট্রিপল এইচ বলছে আচ্ছা তুমি কি আমার সাথে ভাইরাল হতে চাও, একটা ফটো তুলে। তখন সিএম পাঙ্ক বলে আচ্ছা আমাকে কি করতে হবে। তখন ট্রিপল এইচ বলে ওই লোগোটার সামনে চলো। তখন সিএম পাঙ্ক বলে আচ্ছা, মানে এবার তুমি আমার দিকে পয়েন্ট করবে আর আমিও তোমার দিকে পয়েন্ট করবো, এটা একটা হিস্ট্রি হতে চলেছে। তো এইভাবে আমরা দেখতে পাই তাদের সেই ভাইরাল ফটোটাও তোলা হয়। আর এরপর ট্রিপল এইচ বলে যে সিএম পাঙ্ক অ্যাকচুয়ালি বদলে গেছে, আর এখন সে আর আগের মতো নেই, কারণ সে বুঝতে পেরেছে সে এখন তার প্রাইমে নেই। তার এখন কেরিয়ার যেই স্টেজে এসে দাঁড়িয়েছে, সেখানে সে জানে যে একটা যদি ইনজুরি হয়ে যায় গুরুতর, তাহলে তার কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে। আর সিএম পাঙ্কও বলে যে এখন আমি আমার লাইফের যে পজিশনে আছি, আমার মনে হয় আমি ইনরিং একজন রেসলার তো ঠিকই আছে, কিন্তু তার সাথে সে এখন প্লেয়ার কোচ, আর নতুন যারা আর কি ডাব্লিউডাব্লিউতে এখন আসছে, এখন সিএম পাঙ্ক তাদেরকে হেল্প করতে চাইছে। আর এরই মাঝখানে আমরা জেকব ফাটুর সাথেও সিএম পাঙ্কের একটা ফ্যান মোমেন্ট দেখতে পাই, যেখানে জেকব ফাটু সিএম পাঙ্ককে জিজ্ঞাসা করে আচ্ছা আমি কি তোমার সাথে একটা ফটো তুলতে পারি। তখন সিএম পাঙ্ক বলে অফকোর্স শিওর। তো সেখানে জেকব ফাটু আলাদাই আনন্দ পেয়েছিল। মানে এখানে আমরা বুঝতে পারি জেকব ফাটু হয়তো এখন প্রফেশনাল রেসলার হয়ে গেছে, এখন সে ডাব্লিউডাব্লিউকেও ডমিনেট করছে, কিন্তু অ্যাকচুয়ালি তার ভেতরের যে ফ্যান বয়টা, কারণ সেও ছোটোবেলা থেকে সিএম পাঙ্ককে দেখেই বড় হয়েছে, সেটা এখনও মরে যায়নি। আর এই কারণে আমরা জেকব ফাটু আর সিএম পাঙ্কের মধ্যে একটা বেশ কিউট মোমেন্ট দেখতে পাই এখানে। এরপর আমরা ডিরেক্ট চলে যাই র অন নেটফ্লিক্সের প্রিমিয়ারের প্রমোশনাল ইভেন্টে, মানে যেটা র নেটফ্লিক্সের প্রিমিয়ারের আগে হয়েছিল। আর সেখানে আমরা সেথ রলিন্স আর সিএম পাঙ্কের মধ্যে একটা ফেস অফ দেখেছিলাম। তো আমরা চলে যাই সেই মোমেন্টের আগেও ব্যাক স্টেজে, যেখানে সিএম পাঙ্ককে বোঝানো হচ্ছে যে অ্যাকচুয়ালি স্টেজে উঠে তাকে কী কী করতে হবে। সেথ রলিন্সকে স্টেজে ডাকা হবে, তারপর সেথ রলিন্স বলবে যে আমার মাইক দরকার নেই, হ্যাঁ না তা না। তারপর তারা দুজনের আরও কাছাকাছি আসবে, তাদের মধ্যে একটা ফেস অফ হবে। আর তারপর যেই আসল মোমেন্ট আসবে সেই সময় বুম, মানে দুজনকে ধাক্কা মারবে, আর তাদের মধ্যে একটা কেওটিক মহল তৈরি হবে। তো এটা সিএম পাঙ্ককে বোঝানো হচ্ছে, আর হয়ও ঠিক এক, কারণ আমরা সেটাই দেখতে পাই যে তারা দুজন স্টেজে ওঠে, তাদের মধ্যে একটা ঝামেলা হয়, তারপর দুজনকে ধাক্কা মারে। তো এইসব তো হয়েছিল সেই ইভেন্টটাতে। তো সিএম পাঙ্ক তখন সেথ রলিন্সকে নিয়ে বলে যে সে সেথ রলিন্সের মধ্যে 2013 সিএম পাঙ্ককে দেখতে পাচ্ছে। আর তারপর আমরা দেখতে পাই পুরো সেথ রলিন্স আর সিএম পাঙ্কের যে ফিউডটা, সেইটাকে ভালো মতো এক্সপ্লেন করা হয়, কারণ র অন নেটফ্লিক্সের প্রিমিয়ারে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। এরপর আরও অন্যান্য বিষয়ে আলোচনা করার আগে ট্রিপল এইচ গরিলা পজিশনকে এক্সপ্লেন করে যে গরিলা পজিশন অ্যাকচুয়ালি কী জিনিস। তো এইটাকে ভালো মতো এক্সপ্লেন করে ট্রিপল এইচ যে ডাব্লিউডাব্লিউতে ব্যাক স্টেজ আর রিংয়ে ঢোকার মুখের যে জায়গাটা থাকে, যেইখানে থেকে আর কি পুরো ডাব্লিউডাব্লিউকে কন্ট্রোল করা হয়, ডাব্লিউডাব্লিউ সব কিছুকে কন্ট্রোল করা হয়, সেই জায়গাটাকেই বলে হচ্ছে গরিলা পজিশন। আর এটাকে কেন গরিলা পজিশন বলে, কারণ গরিলা মনসুন বলে একটা সুপারস্টার ছিল বহু বছর আগে, সে অ্যাকচুয়ালি এই জায়গাটায় বসেই ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা টাইমিংকে কন্ট্রোল করতে, এমনকি কী হবে না হবে সেই সব জিনিসপত্রকে কন্ট্রোল করতে এই পজিশনে বসেই। তো সেই কারণে তার নাম অনুসারে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় গরিলা পজিশন। আর সে এটাও বলে যে ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা ইভেন্টকে গরিলা পজিশনকে দেখতেও সেম হয়, তার কারণ হচ্ছে একটাই, কারণ এইটাকে ডাব্লিউডাব্লিউ কাস্টম বিল্ড করে, মানে প্রত্যেকটা ইভেন্টেই ডাব্লিউডাব্লিউ নিজে এই পজিশনটাকে বিল্ড করে। আর সেই কারণে প্রত্যেকটা ইভেন্টে এই পজিশনটাকে দেখতে একদম সেম হয়, মানে এই যে ছোটো মতো ঘরটা, এই ঘরটাকে দেখতে পুরোপুরি সেম হয়, যেটাকে বলা হয় গরিলা পজিশন। আর তারপর
ব্রুস পিচেট বলে যে এইটা হলো ডাব্লিউডাব্লিউইর মোস্ট ইম্পর্ট্যান্ট পজিশন ইন দ্য এরিনা, কারণ এইখান দিয়ে ডাব্লিউডাব্লিউইর যে একটা আলাদা পৃথিবী আছে সেই পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করা হয়। আর তারপর ট্রিপল এইচ আরও এক্সপ্লেন করে যে এই পজিশনটা কী, মানে এই ঘরটার মধ্যে কী কী থাকে, যেখানে সে বলে যে এই গরিলা পজিশনে অ্যাকচুয়ালি 3টে টেবিল সেট করা থাকে, যেখানে একটা টেবিলে বসে থাকে ট্রিপল এইচ আর ব্রুস পিচেট, আর একটা টেবিলে বসে থাকে টাইম কিপার আর ম্যাচ প্রডিউসার, মানে যারা প্রত্যেকটা ম্যাচকে প্রডিউস করে আর কি। আর এইখানে ডাব্লিউডাব্লিউ কিছু ম্যাচ প্রডিউসার্সদের পরিচয়ও দেয়, যেমন তার মধ্যে নাম আছে মাইকেল হেইজের, ববি রুডের, ক্রিস পার্কের, মানে যাকে অনেকে মনস্টার অ্যাভেস বলেও চেনে, এমনকি ব্রুস পিচার্ড নিজেও, মানে সে হলো এক্সিকিউটিভ ডাইরেক্টর কিন্তু সে কিছু ম্যাচও প্রডিউস করে থাকে। তো ক্রিস পার্ক মানে মনস্টার অ্যাভেস বলে যে তার কি দায়িত্ব, মানে সে তো একটা ম্যাচের প্রডিউসার, কিন্তু একটা প্রডিউসার হিসেবে তার দায়িত্ব হচ্ছে তাকে ডাব্লিউডাব্লিউ যে প্রোডাকশন ট্রাক তাদের সাথে সবসময় কথা বলে যেতে হয় থ্রু হেডসেট, কারণ আমরা ডাব্লিউডাব্লিউ হয়তো লাইভ দেখতে পাই, কিন্তু আমরা যে ঘটনাগুলো টিভিতে লাইভ দেখি সেগুলো অ্যাকচুয়ালি 10-15 সেকেন্ড ডিলেতে আসে, মানে সেই ঘটনাগুলো 10-15 সেকেন্ড আগেই ঘটে যায়। আর তারপর মনস্টার অ্যাভেস বা ক্রিস পার্ককে এটা ডিসাইড করতে হয় যে টেলিভিশনে কোন ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখানো হবে, কারণ সেই ম্যাচটাকে প্রডিউস করছে, তাই তারই এটা দায়িত্ব যে কীভাবে সেই ম্যাচটা আমাদের সামনে মানে তুলে ধরা হবে, এমনকি তাকে সেইভাবেই এই ম্যাচের স্টোরি টেলিংটাও করতে হয়। শুধু তাই না, তাকে আর একটা দিকে ম্যাচের মধ্যে যে রেফারিরা থাকে সেই রেফারিদের সাথেও কথা বলতে হয় থ্রু হেডসেট, কারণ যদি সুপারস্টারদের কোনো মেসেজ তাকে দিতে হয় সেটা সে কীভাবে দেবে, সেটা দেবে থ্রু রেফারি। আর এই কারণে আমরা দেখতে পাই রেফারিরাও বলে যে আমরা তো হয়তো দেখতে পাই যে রেফারিরা ম্যাচে কিছু করছে না, কিন্তু সেই সময় রেফারিদেরও কত বড় দায়িত্ব থাকে, কারণ রেফারিদের সেই সময় তার কানে 5 রকম জিনিসপত্র সে শুনতে পায়, কারণ যখন আর কি কোনো সুপারস্টার কাউকে মারে আর সে যখন খুব বাজেভাবে পড়ে যায় তখন রেফারিকেই এটা মানে ব্যাকস্টেজে পাঠাতে তখন রেফারিকেই এটা শিওর করে ব্যাকস্টেজে পাঠাতে হয় যে এই সুপারস্টার অ্যাকচুয়ালি ইনজিওর্ড হয়নি, সে শুধু সেল করছে মুভটাকে। তো এইভাবে তাকে বলতে হয় হি ইজ সেলিং, এইসব কথাবার্তা তাকে মানে তার মাধ্যমে মানে রেফারির মাধ্যমে আর কি ব্যাকস্টেজে পৌঁছায়। আর সেইভাবে যখন কোনো সুপারস্টারদেরকে কোনো মেসেজ দিতে হয় ম্যাচের মাঝখানে তখন সেটাও দেওয়া হয় থ্রু রেফারি। আর সেই কারণে ডাব্লিউডাব্লিউতে প্রত্যেকটা ম্যাচের রেফারিদেরও একটা বিশাল বড় রোল থাকে। তারপরেই গরিলা পজিশনে বসে থাকা অবস্থায় কিছু ঘটনাও ট্রিপল এইচ শেয়ার করে, যেমন আমরা একসময় জেকব ফাটু আর ব্রন স্ট্রোম্যানের একটা ম্যাচ দেখেছিলাম, যেখানে জেকব ফাটু আর ব্রন স্ট্রোম্যান মানে অডিয়েন্সের মধ্যে গিয়ে মারপিট করছিল, যেখানে ব্রন স্ট্রোম্যান জেকব ফাটুকে চিয়ার দিয়ে মারছিল। সেই সময় নিকলডিস ব্রন স্ট্রোম্যানকে বলে যে অডিয়েন্সের মধ্যে এত জোরে জোরে চিয়ার না ঘোরাতে, এতে অডিয়েন্সের মধ্যে কারো লেগে যেতে পারে। আর সেই সময় জেকব ফাটু একটা ফ্যানকে ধাক্কা মেরে দেয়, আর ট্রিপল এইচ তখন তাকে ইনস্ট্রাকশন দেয়, মানে রেফারির মাধ্যমে ইনস্ট্রাকশন দেয় যে ফ্যানদেরকে ধাক্কা না মারতে, কারণ ফ্যানদের গায়ে হাত দেওয়া যাবে না, কারণ কোনো ফ্যান যদি এই কারণে ডাব্লিউডাব্লিউর উপর কেস করে দেয় তাহলে সত্যি ডাব্লিউডাব্লিউ কেস খেয়ে যাবে। কিন্তু রেফারি তাকে জানায় যে এ অ্যাকচুয়াল ফ্যান না, এ হলো ডাব্লিউডাব্লিউ এক্সট্রা। এবার ডাব্লিউডাব্লিউ এক্সট্রা কী জিনিস সেটাও তোমাদের বলে রাখি। তো ডাব্লিউডাব্লিউ মানে অডিয়েন্সের মাঝখানে নিজেদের কিছু লোক প্ল্যান করে রাখে, যারা আর কি সবসময় মানে সুপারস্টারদের সাথে কমিউনিকেট করতে পারে বা যারা হয়তো কোনো চ্যান্ট শুরু করাতে পারে। এইভাবে ডাব্লিউডাব্লিউ নিজেদের কিছু লোক অডিয়েন্সের মধ্যে বসিয়ে রাখে, আর তাদেরকেই বলা হয় ডাব্লিউডাব্লিউ এক্সট্রা। আর জেকব ফাটু যাকে ধাক্কা মেরেছিল সেও ডাব্লিউডাব্লিউর একজন এক্সট্রাই ছিল, আর সেই কারণে ট্রিপল এইচ যখন জানতে পারে যে এ অ্যাকচুয়াল ফ্যান ছিল না, এ অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর এক্সট্রা ছিল, তখন ট্রিপল এইচ বলে ও তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আর এইগুলোই মানে এই যে কাজকর্মগুলো এইগুলোই করা হয় গরিলা পজিশন থেকে। আর সব থেকে বড়ো কাজ যেটা গরিলা পজিশনে বসে করা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কারণ জানানো হয় ডাব্লিউডাব্লিউ পুরো টাইমের সাথে ধরা বাঁধা অবস্থাতেই চলতে হয়, কারণ কোনো ম্যাচ যদি 5 মিনিট আগে শেষ হয়ে যায় সেটা যতটা বাজে হবে, তেমনই কোনো ম্যাচ যদি তার অ্যাকচুয়াল টাইমের থেকে 2 মিনিট বেশি চলে সেটাও ঠিক ততটাই বাজে হবে। আর এইগুলো সবই করা হয় গরিলা পজিশনে বসে, আর সেই কারণে গরিলা পজিশনকে বলা হয় এপি সেন্টার অফ এভরিথিং, যা কিনা ডাব্লিউডাব্লিউকে কন্ট্রোল করে। এরপর আমরা সোজা চলে আসি র অন নেটফ্লিক্সের প্রিমিয়ারে, যেটা হচ্ছিল লস অ্যাঞ্জেলেস থেকে। সেখানে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই যে সবাই নার্ভাস আছে, সিএম পাঙ্ক নার্ভাস আছে, রিয়া রিপ্লি নার্ভাস আছে। আমরা সিএম পাঙ্কের সাথে রকের একটা কনফ্রন্টেশন দেখতে পাই, মানে একটা ইন্টারাকশন দেখতে পাই আর কি, যেখানে রক সিএম পাঙ্ককে সবার প্রথমে অ্যাপ্রিসিয়েট করে, তারপর রক সিএম পাঙ্ককে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি কিছু চাই। সিএম পাঙ্ক বলে যে না না আমি ঠিক আছে, আমি একটু নার্ভাস আছি, কিন্তু আমি নিজেকে সামনে নেবো যদি না তুমি আমার ম্যাচের মাঝখানে ট্যাগ ইন করে নাও, মানে ঢুকে পড়ো। মানে একটা মজাদার ইন্টারাকশন হয় তাদের মধ্যে। রক বলে যে না না আমি ঢুকবো না, আমিও চাই তুমি আজকে নিজের সবটা দিয়ে চেষ্টা করো। তারপর আমরা রিয়া রিপ্লিকে দেখতে পাই, সে তো আরও বেশি নার্ভাস ছিল, কারণ তার মতে এটা ডাব্লিউডাব্লিউর একটা বিশাল বড় শো, এটা লিভ মর্গানের সাথে তার ফাইনাল ম্যাচ, এটা তো ভালো হতেই হতো। আর সেই কারণে তার কান্না পাচ্ছিল ম্যাচের আগে, সে পুরো নার্ভাস হয়ে পড়েছিল, মানে সে সুইচ অন হতেই পাচ্ছিল না। এমনকি আমরা দেখতে পাই যে রিয়া রিপ্লি লিভ মর্গানের সাথে ম্যাচে যেই মুভগুলো পারফর্ম করবে পরপর সিকুয়েন্সে, সেটাকে পুরো রিয়া রিপ্লি মুখস্থ করে ফেলেছিল। এমনকি ব্যাক স্টেজে সে ড্যামিয়ান প্রিস্টকে বলছিল যে সর্বপ্রথম
প্রথমে আমি এলবো ড্রপ দেবো, এই দেবো সেই দেবো, মানে পুরো যে সিকোয়েন্সে আর কি ম্যাচটা চলবে পুরো সিকোয়েন্সটা মুখস্থ করে ড্যামিয়ান প্রিস্টকে বলছিল। তো ড্যামিয়ান প্রিস্ট বলে যে একটা কথা জানো তো কি, লেস ইজ মোর, মানে তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি যতটা সম্ভব ততটাই করো। কারণ তোমাকে যদি লিভ মর্গান মারে আর তুমি যদি পড়ে মানে অডিয়েন্সের জন্য না নিজেই চিৎকার করো যে হ্যাঁ তোমার লেগেছে, সেটা ততটাই রিয়েল লাগবে যতটা রিয়েল সেটা। তাই বেশি কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার দরকার নেই, যেটা তুমি নিজেকে নিজের মতো করেই তুলে ধরার চেষ্টা করো। এইভাবে আর কি ড্যামিয়ান প্রিস্ট রিয়া রিপ্লিকে একটু চিয়ার আপ করার চেষ্টা করে, কিন্তু রিয়া রিপ্লি অ্যাকচুয়ালি সেদিন বিশাল নার্ভাস ছিল। এছাড়া ব্যাক স্টেজে আমরা দেখতে পাই যে নিকি বেলা, রক, প্যাট ম্যাকাফি, আন্ডারটেকার, ট্রিপল এইচ, স্টেফেনি ম্যাকম্যান সবাই আছে আর কি। মানে সেদিন একটা ডাব্লিউডাব্লিউর বিশাল বড় শো ছিল। স্টেফেনি ম্যাকম্যান তো বলে অনেকটা রাসেলমেনিয়ার মতো ফিল আসছে। এমনকি সেই সময় আমরা দেখতে পাই আমাদের রোমান রেন্সকেও, যেখানে ট্র্যাভিস স্কটের সাথে রোমান রেন্সের একটা মোমেন্ট দেখানো হয়, যেখানে ট্র্যাভিস স্কট রোমান রেন্সের সাথে সেলফি তুলছিল। তো এইভাবে ট্র্যাভিস স্কটের একটা ফ্যান মোমেন্ট দেখানো হয়, জন সিনাকে দেখানো হয়, আর ট্রিপল এইচের সাথে জন সিনার একটা ইন্টারাকশনও দেখানো হয়। কারণ এইটা যেহেতু জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর, তাই ট্রিপল এইচ চাইছিল যাতে জন সিনা কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে যায়। এই কারণে ব্যাক স্টেজে আমরা ট্রিপল এইচ আর জন সিনার মধ্যে একটা ইন্টারাকশন দেখতে পাই, যেখানে ট্রিপল এইচ জন সিনাকে বলে যে আমি চাই সব কিছু ঠিকঠাক থাকুক, আর বছরের শেষে যেন জন সিনা এইটা বলতে পারে যে আমি ঠিক এটাই চেয়েছিলাম। তো জন সিনা তখন মজা করে বলে, আচ্ছা এইটা না একটা 500 পেজের বই, আর অলরেডি 499টা পেজ আমরা লিখে ফেলেছি, এটা হলো লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট পেজ। আর এইখানে আমাকে এমন বড় কিছু ভুল করতে হবে এটাকে খারাপ করার জন্য, যার ফলে কিনা আগের 499টা পেজই খারাপ হয়ে যেতে পারে। তো ট্রিপল এইচ বলে হ্যাঁ আমি জানি তুমি সেরকম কিছু করবে না, আর এই জন্য বেস্ট উইসেস। মানে ট্রিপল এইচ এটাই চাইছিল যাতে জন সিনার এই রিটায়ারমেন্ট ট্যুরটা ভালো মতোভাবেই মিটে যায়। তো তারপর আমরা দেখতে পাই র অন নেটফ্লিক্সের প্রিমিয়ার শুরু হয়, যেটাকে শুরু করেছিল দ্য রক, যেটা তোমরা সবাই জানো। সেখানে রক এসে কিক অফ করে শোটাকে। তারপর সেখানে রক কোডি রোডসের প্রশংসাও করেছিল, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল যে রক এটা কী করে ফেললো। তারপর আমরা সোজা চলে আসি লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লির ম্যাচে, যেখানে আমরা এর আগে দেখেছিলাম যে রিয়া রিপ্লি কতটা নার্ভাস ছিল, কিন্তু যখন রিয়া রিপ্লির থিম সং হিট হয়েছিল তখন রিয়া রিপ্লি আবার পুরো রিয়া রিপ্লি মোডেই চলে এসেছিল। আর অ্যাকচুয়ালি এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হয়েছিল, যেটা তোমরা সবাই জানো র অন নেটফ্লিক্সের প্রিমিয়ারে। তো তারপর আমরা দেখতে পাই এটা যখন একটা এত সুন্দর ম্যাচ হয়, এমনকি এই ম্যাচের শেষে রিয়া রিপ্লি ম্যাচটা জিতেও যায়, নতুন চ্যাম্পিয়নও হয়ে যায়, তারপর তার সাথে আন্ডারটেকারের একটা মোমেন্টও শেয়ার হয়। তো তারপর যখন সে ব্যাক স্টেজে যায় তখন ট্রিপল এইচ রিয়া রিপ্লিকে, মানে শুধু ট্রিপল এইচ না সবাই রিয়া রিপ্লিকে প্রেস করছিল, কিন্তু বিশেষ করে ট্রিপল এইচ রিয়া রিপ্লিকে অনেক প্রেস করে। আর ট্রিপল এইচ বলে যে আমি তো একটা সময়ের জন্য ভুলেই গেছিলাম যে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর সব থেকে মোস্ট ওভার সুপারস্টার কে, আর আমার তো মনে হয় সেটা রিয়া রিপ্লি, মানে ট্রিপল এইচের মতে। এইভাবে ট্রিপল এইচ রিয়া রিপ্লিকে বিশাল প্রেস করে, মানে রিয়া রিপ্লির বিশাল প্রশংসা করে, আর যেটা অ্যাকচুয়ালি রিয়া রিপ্লি ডিজার্ভও করে, কারণ এত নার্ভাস হয়েও সে যে এত সুন্দর একটা ম্যাচ ডেলিভার করেছে সেটা সবার পক্ষে সম্ভব না। যাই হোক না কেন, তারপর আমরা দেখতে পাই সিএম পাঙ্ককে, যেখানে সিএম পাঙ্ক লুডুইক কাইজার আর গান্থারের সাথে দেখা করছে, আর গুন্থারকে আর লুডুইক কাইজারকে সিএম পাঙ্ক বলছে যে তোমরা হলে আমার ব্রুটালি অনেস্ট ইউরোপিয়ান ফ্রেন্ড, আর আমি যখন ম্যাচ শেষ করে তোমাদের কাছে আসবো তখন তোমরা সত্যি কথা বলো যে আমি ম্যাচে কেমন ডেলিভার করেছি, মানে আমি খারাপ করেছি না ভালো করেছি। এরপর আসে র অন নেটফ্লিক্সের মেন ইভেন্ট, যেটা ছিল সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলেন্সের ম্যাচ। কিন্তু এই ম্যাচে ব্যাক স্টেজে একটা গড়বড় হয়ে যায়, কারণ এই ম্যাচটাকেও প্রডিউস করেছিল মনস্টার অ্যাবেস। কিন্তু এখানে আমরা দেখতে পাই সেই ম্যাচটা যখন সে আর কি মানে এই ম্যাচটাকে প্রডিউস করছিল বা এই ম্যাচটার জন্য আর কি ইনস্ট্রাকশন দিচ্ছিল, তখন তার সামনে দাঁড়িয়েছিল ব্রুস পিচার্ড। আর ব্রুস পিচার্ড বারবার বলছিল যে সময়ের মধ্যে আমাদেরকে ম্যাচটা শেষ করতে হবে, কিন্তু ক্রিস পার্ক মানে মনস্টার অ্যাবেস হয়তো এই ম্যাচটাকে একটু বেশি ওভার প্রডিউস করে ফেলেছিল, তাই ম্যাচটা বিশাল লম্বা হয়ে গেছিলো। তো ক্রিস পার্ক বলে যে ওকে স্যার আমি চেষ্টা করছি, আমি ম্যাচটাকে টানার চেষ্টা করছি, এই ম্যাচটাকে আমি ছোটো করার চেষ্টা করছি, যেগুলো দরকার নেই আমি সেগুলোকে কেটে দেওয়ার চেষ্টা করছি। আর অ্যাকচুয়ালি ক্রিস পার্কের মুখের চাপটা বোঝা যাচ্ছিল, কারণ যতই হোক না কেন ব্রুস পিচার্ড তার বস, আর তার বসকে তাকে খুশি করতেই হবে। আর সে হয়তো ম্যাচটা বিশাল বড়োভাবে প্রডিউস করে দিয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে যখন সময়ের অভাব দেখা দিচ্ছে তখন ম্যাচটাকে তার কেটে ছোটো করতে হবে, কিন্তু এমনভাবে ছোটো করতে হবে যাতে ম্যাচটা কোনোভাবে বাজে না হয়ে যায়। এই সময় ব্রুস পিচার্ড আমাদের একটা কথা জানায় যে অনেকে মনে করে হয়তো এখন আমরা নেটফ্লিক্সে চলে এসেছি বলে এখন আমরা যত ইচ্ছা লম্বা করতে পারি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যত ইচ্ছা যেতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না। ডাব্লিউডাব্লিউইকে অ্যাকচুয়ালি টাইমের মধ্যেই জিনিসপত্র শেষ করতে হয়। এর কারণ কি সেটা ব্রুস পিচার্ড বলেনি, কিন্তু সেইটা বলেছে যে এই ম্যাচটা হয়তো ভালো ম্যাচ হচ্ছিল, কিন্তু এই ম্যাচটা একটু ওয়ে লং হয়ে গেছিলো, মানে বিশাল লম্বা ম্যাচ হয়ে গেছিলো। আর এই কারণে আমরা দেখতে পাই ক্রিস পার্ক মানে মনস্টার অ্যাবেস এই ম্যাচটা থেকে অনেক মোমেন্টকে কেটে দিচ্ছিল, সে তাড়াতাড়ি ম্যাচটা শেষ করার চেষ্টা করছিল। আর সে বারবার ব্রুস পিচার্ডকে সরি বলছিল যে আমি চাইছি এই ম্যাচটাকে তাড়াতাড়ি শেষ করতে, আমি দেখছি কি করা যায়, এই বলে বারবার সে ব্রুস পিচার্ডকে সরি বলছিল। আর এই ম্যাচটাকে বারবার করে বলছিল, মানে ইনস্ট্রাকশন দিচ্ছিল রেফারির থ্রুতে যে এবার এটা
করতে বলো, এবার সেটা করতে বলো, অ্যানাকন্ডা ফাইটের দরকার নেই, ম্যাচটাকে তাড়াতাড়ি একটা বাকল বোম মারো আর তারপর ম্যাচটাকে শেষ করো। এইভাবে আমরা দেখতে পাই কোনো রকমে ম্যাচটাকে শেষ করা হয়, কিন্তু ম্যাচটা একটু ওভার টাইম হয়ে গেছিলো। কিন্তু যেহেতু এই ম্যাচটা ওভার টাইম হয়ে গেছিলো, মানে যখন শেষ হওয়ার কথা ছিল তার থেকে 1-2 মিনিট এক্সট্রা চলেছিল এই ম্যাচটা, তাই আমরা দেখতে পাই যে ব্রুস পিচার্ড মনস্টার রেভেজ বা ক্রিস পার্কের উপর খুব একটা হ্যাপি ছিল না এই ম্যাচের শেষে। তো বারবার ক্রিস পার্ক মানে মনস্টার রেভেজ ব্রুস পিচার্ডকে সরি বলছিল। ব্রুস পিচার্ড বলে যে ঠিক আছে, তুমি ওভার রাইড করেছো, তুমি ওভার প্রডিউস করেছো, কিন্তু ঠিক আছে, ম্যাচটা ভালো ছিল, শো ভালো ছিল, কোনো প্রবলেম নেই। তারপর আমরা দেখতে পাই যে মনস্টার রেভেজ ওই দিক থেকে উইলিয়াম রিগালকেও জিজ্ঞাসা করে যে আমি কি ভুল করে ফেলেছি। উইলিয়াম রিগাল বলে ঠিক আছে, তো চাপ নেওয়ার দরকার নেই, এগুলো হয়েই থাকে। তো ওই দিক থেকে মনস্টার রেভেজ বলে যে আমি তো শুধু ব্রুস পিচার্ডকে আনন্দ দিতে চেয়েছিলাম, তার মুখে হাসি দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় সে আমার উপরে রেগে আছে। তখন উইলিয়াম রিগাল বলে যে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা নিয়ে তোমাকে চাপ নিতে হবে না। তো যাই হোক না কেন, এইভাবে র অন নেটফ্লিক্সের প্রিমিয়ার শেষ হয়, শো অফ ইয়ার যায়। আর তারপর আমরা দেখতে পাই এই ম্যাচটা করে আসার পর সিএম পাঙ্কের মনে একটা স্যাটিসফ্যাকশন ছিল, মানে সে যেই টাইপের ম্যাচ ডেলিভার করতে চেয়েছিল সেই টাইপের ম্যাচই সে ডেলিভার করতে পেরেছে। ওই দিক থেকে ট্রিপল এইচ বলে যে দ্যাট ওয়াজ অসাম, মানে শোটা সত্যি দুর্দান্ত শো ছিল, ট্রিপল এইচও খুশি। তারপর আমরা রিয়া রিপ্লি আর আন্ডারটেকারের মধ্যে একটা মোমেন্ট দেখতে পাই, যেখানে রিয়া রিপ্লি আন্ডারটেকারকে থ্যাংক ইউ বলছিল তার সাথে একটা মোমেন্ট শেয়ার করার জন্য। ওই দিক থেকে আমরা দেখছিলাম যে ড্যামিয়ান প্রিস্ট বলছিল যে ঠিক আছে ঠিক আছে, আমি একদমই জেলাস হচ্ছি না। এইভাবে আমরা একটা ফান মোমেন্ট দেখতে পাই তাদের মধ্যে। আর সবার শেষে ট্রিপল এইচ বলে যে এই মুহূর্তটাকে নিজের বানানোর জন্য, এই মুহূর্তটাকে জেতার জন্য এই শোতে সবার কাছে সুযোগ থাকবে, আমরা তোমাকে পাখা মেলে ওড়ার সুযোগ দেব। আর যদি তুমি সেটা করে দেখাতে পারো আর লোকেদের সাথে তুমি কানেক্ট করতে পারো, তাহলে আমরা এটাকে আগে এগিয়ে নিয়ে যাব আর তোমাদের কাছে আরও বড় হয়ে ওঠার সুযোগ থাকবে। আর এইভাবে শেষ হয় এপিসোড 1 নিউ এরা। আর এরপরে কি হলো, কীভাবে জন সিনার হিল টার্ন হলো, সেইগুলো নিয়ে পরবর্তী এপিসোডে কথা বলা হবে। কিন্তু তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর অ্যাকচুয়ালি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর এই ভিডিওটা পারলে শেয়ার করে দিও তাদের সাথে যারা ডাব্লিউডাব্লিউকে ফেক বলে বা যারা ডাব্লিউডাব্লিউতে কী হয় সেটা জানে না। আর তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর যেমন লাইক এম রাখলাম যে 1,500 লাইক, সেটা প্লিজ কমপ্লিট করে দিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট এপিসোডে। যত তাড়াতাড়ি তোমরা 1,500 লাইক কমপ্লিট করবে তত তাড়াতাড়ি নেক্সট এপিসোড চলে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।